আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ খবর ঠিক না, আসলে বাংলাদেশের মানুষ একজন ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে বেশ মানে তার কর্মকাণ্ডকে সবাই পর্যবেক্ষণ করে, বা সে কি করছে না করছে তা বাংলাদেশের মানুষ দেখে বা জানতে চায় বা বুঝে, অনেকে মজা পায়, অনেকে দেখে যে আসলে উনি কি করেন। তিনি হচ্ছেন ডিবি প্রধান হারুন। তো ডিবি প্রধান হারুন এই গত কয়েকদিন বা এর আগে যতদিন আসলে তার চাকরি জীবনে উনি যেসব ঘটনা ঘটিয়েছেন, সবই হচ্ছে ভাইরাল ঘটনা। উনি প্রথম জীবনে ভাইরাল হয়েছিলেন, সেটা হচ্ছে যে ওনার ভাইরাল হওয়ার ঘটনা শুরু হচ্ছে যে বিএনপির চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পিটিয়ে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে এই হারুন সাহেব তার চাকরি জীবনে ট্রেনিং করার সময়, যদিও এটা বিএনপির আমলের ঘটনা, ট্রেনিং করার সময় উনি উনি সহ বেশ কয়েকজনকে ট্রেনিং থেকে বাতিল করে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। কিন্তু তারপর কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে উনি তার চাকরি ফিরে পান। চাকরি ফিরে পাওয়ার পর উনি ওনার দাপট আস্তে আস্তে বাড়াতে থাকেন, জয়নুল আবেদিনকে পিটিয়ে শুরু। তারপর উনি তার দাপট বাংলাদেশের গাজীপুরে, নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় দেখিয়ে এখন ডিবি দাপিয়ে বেড়াচ্ছিলেন। যে কোনো ঘটনা আসলে মানুষজন থানায় না গিয়ে ডিবিতে যাওয়া শুরু করলো, এবং হারুন সাহেব সব কিছু সুন্দরভাবে উনি সমাধান করতে শুরু করলেন। সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যেটা দেখলাম আমরা, কলকাতায় একটা খুন হলো, সেই খুনের সমাধান উনি ঢাকায় বসে দিলেন। উনি এত কিছু দিতে পারেন, এত কিছু দেওয়ার পর উনি যেটা করলেন সেটা হচ্ছে যে, আর ওনার একটা ভাতের হোটেল ছিল, যেই ভাতের হোটেলে উনি বিএনপি অর্থাৎ প্রতিপক্ষ রাজনীতি নেতাদের পিটাতেন। পিটাইয়ে উনি ওখানে বসে ভাত খাইয়ে ছবি টবি তুলে উনি বাড়ি পৌঁছে দিতেন। গয়েশ্বরচন্দ্র রায়কে দিয়ে উনি ওনার ভাতের হোটেল শুরু করেছিলেন, এবং শেষ ভাতের হোটেলে উনি খাইয়েছেন কোটা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের 6 জন সমন্বয়ককে, এবং তাদেরকে খাইয়ে দাইয়ে তাদের দ্বারা আন্দোলন প্রত্যাহার করিয়েছিলেন। কিন্তু আশ্চর্যজনক এবং দুঃখজনক ঘটনা হচ্ছে, হারুন সাহেবের এই ঘটনাটা বুমেরাং হয়ে দাঁড়ায়। অর্থাৎ হারুন সাহেবের খাবার খেয়ে যে 6 জন আন্দোলন প্রত্যাহার করেছিলেন, কিন্তু তার সাথে যারা সমন্বয়কারী ছিলেন তারা সেই জিনিসটাকে প্রত্যাখ্যান করলেন, প্রত্যাখ্যান করে আন্দোলনটাকে চালিয়ে গেলেন, এবং আন্দোলনটা আস্তে আস্তে আরও শক্তিশালী হয়ে উঠতে লাগলো। এখন আন্দোলনটা শুধু ছাত্রদের মাঝে নেই, অভিভাবক, শিক্ষক, আইনজীবী থেকে শুরু করে পেশাজীবী এবং অন্যান্যদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন হারুন সাহেব এই প্রথম আমার মনে হয় ব্যর্থ হলেন, এবং এই তার ব্যর্থতার কারণে শেখ হাসিনা আমার মনে হয় তার প্রতি খুব ক্ষুব্ধ হয়েছেন, 14 দলের নেতারা তার প্রতি ক্ষুব্ধতা দেখিয়েছেন। যার এতদিন অর্থাৎ গত 15 বছরে যে হারুন সাহেব দলকে এত সার্ভ করলেন, এত কিছু করলেন, ওনার প্রতি ক্ষুব্ধতা দেখিয়ে ওনাকে তার পদ থেকে সরিয়ে দিতে বললেন, এবং প্রধানমন্ত্রীও তার ক্ষুব্ধতা প্রকাশ করলেন তাদের সামনে করে, এবং উনি শেষ পর্যন্ত আজকে 31শে জুলাই 2024 উনি হারুন সাহেবকে ডিবি প্রধান পদ থেকে সরিয়ে উনি হেডকোয়ার্টারে নিয়ে গেলেন ক্রাইম এবং অন্য একটা পদে। এই পদের গুরুত্ব কতটুকু আমরা জানি না, এই পদ দিয়ে হারুন সাহেব কতটা দাপাবেন আমরা জানি না। তবে হারুন সাহেবকে দিয়ে কি শুরু হলো আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার জনগণের সাথে পথ চলা, আমি জানি না। কারণ শেখ হাসিনা এখনও যদি না বোঝেন যে উনি আসলে ভুল করতে করতে এখন যে সীমায় গেছেন, যদি ক্ষমতা ওনাকে বাঁচাতে হয় অবশ্যই তার কিছু মন্ত্রীকে কবর দিতে হবে, অবশ্যই তার কিছু আমলাকে কবর দিতে হবে, অবশ্যই তার কিছু নিকটজন যারা যাদেরকে এখন চিহ্নিত করা যাচ্ছে বা চিহ্নিত করা হচ্ছে তাদেরকে কবর দিতে হবে। তাদের কবর দিয়ে যদি উনি একটা শেষ চেষ্টা করতে পারেন যে উনি আসলে এই ক্রাইসিস থেকে বের হতে পারেন। আমি জানি না শেখ হাসিনা এই ধরনের কোনো চিন্তাভাবনা করছেন কিনা, তবে এখন পর্যন্ত আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত ছাত্রদের উপর বা সাধারণ মানুষের উপর তার নিপীড়ন কমেনি। আজকে যেহেতু হারুনকে দিয়ে ডিবির প্রধান হারুনকে দিয়ে উনি শুরু করেছেন, কালকে কি হয় আমরা জানি না। যদি এরকম কিছু ঘটে থাকে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো। ওনাকে রাজনৈতিকভাবে চিন্তা করতে হবে। ওনার কাছে যাদেরকে উনি মনে করেছিলেন যে বাংলাদেশ উনি যেভাবে খুশি সেভাবে চালাবেন, আসলে একটা রাজনৈতিক শক্তি দরকার। যেই শক্তি বলে উনি গত 15 বছর টিকেছিলেন, কিন্তু সেই শক্তি উনি দুর্বল করেছেন। বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলের বা সরকারের এত রাজনৈতিক ক্ষমতা ছিল না বা এত শক্তি ছিল না, কিন্তু আওয়ামী লীগের যে যা ছিল। কিন্তু আওয়ামী লীগ আজকে বোঝা গিয়েছে যে প্রতিরোধের মুখে আওয়ামী লীগ পালিয়ে যায়। 1975 সালেও ঠিক আওয়ামী লীগ এরকম দানব হয়ে উঠেছিল, যতটুকু শোনা যায়। সেই দানব মনে করেছিল যে তাদেরকে কেউ কিছু করতে পারবে না, কিন্তু যখনই শেখ মুজিবুর রহমানের পতন ঘটলো, সাথে সাথে সেই দানবের লোকজন সব পালিয়ে গেল, গর্তে লুকিয়ে গেল। ঠিক বর্তমান পরিস্থিতিতেও ছাত্রদের প্রতিরোধের মুখে আওয়ামী লীগের সেই
দানব আকৃতির লোকগুলো সব পালিয়ে গিয়েছিল, পালিয়ে গিয়ে রাস্তায় ফাঁকা করে দিয়েছিল এবং আমাদের বাংলাদেশের বীর ছেলেরা রাস্তা দখল করে ফেলেছিল। সেটা সহ্য হয়নি, দানবের কিছু অতি দানবীয় লোক অস্ত্র হাতে সেই নিরস্ত্র বাংলাদেশি ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ে এবং একটা গণহত্যা চালায়। যেটাই করুক, যেভাবেই করুক, হারুনের পতন দিয়ে যদি শুরু হয় আওয়ামী লীগের পতন বা আওয়ামী লীগের শেখ হাসিনার অহংকারের পতন, তাহলে এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আর যদি হারুনকে যদি সরিয়ে জাস্ট চক্ষু অন্যদিকে নেওয়ার চিন্তা ভাবনা থাকে, আমার মনে হয় শেখ হাসিনা এবার আর পার পাবেন না। এবার তার সরকারকে তার সরকারের পতন ঘটবেই এবং পরিস্থিতি এবং পরিবেশ পরিস্থিতি বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা সরকার ভালো নেই। প্রতিদিন মাথার উপর হেলিকপ্টার ঘুরে, প্রতিদিন হাঁটাপায়ে ছাড়া চলাফেরা করার সময় আতঙ্কে থাকতে হয়, এই বুঝে গ্রেপ্তার হতে হলো। তো এইরকম একটা পরিবেশ আওয়ামী লীগ সরকার তৈরি করে ফেলেছে, যার পরিণতি আওয়ামী লীগ সরকারকে ভোগ করতেই হবে। দেশের মানুষের কাছে 25-21 বছর পর অনেক অনুনয় বিনয় করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন 1996 সালে। এবার তারপরে আবার ক্ষমতাচ্যুত হয়েছিলেন তার দলের নেতাকর্মীদের কিছু কাজকর্মের কারণে। আবার উনি এসেছেন ক্ষমতায় এসে 15 বছর উনি জনগণের উপর যেই উন্নয়নের গজব উনি জনগণের উপর চাপিয়ে দিয়েছিলেন, সেই গজব মানুষ কখনোই ভুলবে না। অতএব শেখ হাসিনা যদি মনে করেন যে উনি জনগণের কাতারে আসবেন, অবশ্যই জনগণের ভাষা বুঝবেন, ভাষা বুঝে জনগণ এখন যা চাইছে সেটাই করবেন। প্রয়োজনে বেনজিরের মতো কিংবা অন্যান্য যাদেরকে তিনি কবর দিয়েছেন, অর্থাৎ বেনজিরের মতো তাপসশালী ব্যক্তিদের মতো যাদেরকে তিনি কবর দিয়েছিলেন বা কবর দিতে এখন দেওয়া উচিত বলে মনে করেন, কবর দিয়ে উনি জনগণের কাতারে আসবেন। জানি না কি ঘটবে, আমরা অপেক্ষা করি। ধন্যবাদ।